যুদ্ধের সকাল থেকে আপনাদের যে আপডেট দিচ্ছি তার মধ্যে অন্যতম এবার জানিয়ে রাখবো B2 বম্বার জেট ব্যবহার আমেরিকার। B2 বম্বার দিয়ে ইরানের 3টি পরমাণু গুড়িয়ে দিয়েছে আমেরিকা। সরাসরি এবার যুদ্ধে যোগদান আমেরিকার। আর এই 3টি পরমাণু কেন্দ্রেই পরমাণু বোমা তৈরি চলছিল বলে দাবি করেছে আমেরিকা। যেটা জানা যাচ্ছে যে B2 বম্বার জেট ব্যবহার করে আমেরিকা। এই B2 বম্বার দিয়ে ইরানের 3টি পরমাণু গুড়িয়ে দিয়েছে আমেরিকা। এই 3 পরমাণু কেন্দ্রেই পরমাণু বোমা তৈরি চলছিল বলে দাবি আমেরিকার। 1997 সালের 1 জানুয়ারি থেকে B2 বোমারু বিমান ব্যবহার করছে আমেরিকান বায়ুসেনা, যার পরিচিতি স্টেলথ বম্বার হিসেবে। আর দুনিয়ার সেরা রাডারের চোখে একেবারে ধুলো দিয়ে শত্রু দেশে ঢুকে কার্পেট বিছানোর মতো বোমা বর্ষণ করতে পারে এই B2 বম্বার। এবং যা দিয়েই হামলার ঘটনা আপনাদের দেখাচ্ছি, প্রত্যেক মুহূর্তের ছবি, যুদ্ধের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পাচ্ছেন। জি24 ঘন্টায় B2 বম্বার জেট ব্যবহার করেছে আমেরিকা। B2 বম্বার দিয়ে ইরানের 3টি পরমাণু গুড়িয়ে দিয়েছে আমেরিকা। এই 3 পরমাণু কেন্দ্রেই পরমাণু বোমা তৈরি চলছিল দাবি আমেরিকার। এবার সরাসরি আক্রমণ আমেরিকার, যুদ্ধে সরাসরি যোগদান। ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে দেখা গেল তার অনেক আগেই আমেরিকা সরাসরি যুদ্ধে যোগ দিল। ইরান ইসরায়েলের যুদ্ধে এবার সরাসরি জড়ালো আমেরিকা। যে ছবি আপনাদের দেখাচ্ছি B2 বম্বার জেট, এটি ব্যবহার করেই ইরানের 3টি পরমাণু গুড়িয়ে দিয়েছে আমেরিকা। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে জি24 ঘন্টার প্রতিনিধি ব্রজেশ তিওয়ারি। তিনি কি দেখছেন সরাসরি তার কাছ থেকে জানবো। तेल अवीव में इस वक्त सायरन बजने शुरू हो गए हैं, जहां एक और अमेरिका ने अटैक किया। उसके बाद मैं आपको यहां तस्वीरें दिखाऊं तो यहां पे आपको सायरन बजेगा, और सायरन बजने के बाद जो यहां पर शेल्टर्स बनाए गए हैं, जो बंकर्स बनाए गए हैं, वो यहां पर लोग यहां पर इकट्ठे होने शुरू हो गए हैं। यहां पर चूंकि जो SOPs है वो देखेंगे आप, तो SOPs के बाद जैसे जैसे यहां पर सायरन बज रहा है, लोग भागकर यहां से निकल रहे हैं। और ये जो शेल्टर यहां पर बंकर है, वो अगर आप देखें तो इसी के अंदर यहाँ पर बंकर, और बंकर में लोगों को रखने के लिए, लोगों को सेफ पैसेज देने के लिए यहाँ पे इंतज़ाम किए गए हैं। मैं भी अंदर चलूँगा। लॉबी अगर आप ये देखें तो ये लॉबी है, और लॉबी से जो लोग यहाँ रह रहे हैं वो नीचे बेसमेंट की तरफ अंदर जा रहे हैं ताकि बचाव किया जा सके। अभी फ़ोन पर अलार्म भी बजा था, और अलार्म के बाद अब यहाँ पर देखेंगे तो नीचे लॉबी में आने के बाद मैं आपको दिखाऊँ तो लोग यहाँ पर आकर बच रहे हैं। और चूँकि अलर्ट के तौर पर दिखाया गया था, अलर्ट के तौर पर बताया गया था कि जैसे ही इस तरह की स्थिति होगी तो ये पैनिक सिचुएशन ना हो, इसको ध्यान में रखते हुए बंकर के अंदर लोग इस वक्त पहुंच गए हैं। और ये पूरे तेल अवीव में जो एडमिनिस्ट्रेशन ने जो SOPs जारी की हैं उसको ध्यान में रखकर ये इंतज़ाम किए गए हैं। ये बंकर के अंदर की तस्वीर एक बार बाहर भी मैं आपको ले चलूँगा, और बाहर की स्थिति क्या कुछ है वो दिखाता हूँ। लगातार लॉबी में इसी तरीके के जो होटल्स हैं या तमाम प्रेमिसेस बनाए गए हैं, वहाँ पे इस तरह के इंतज़ाम किए गए हैं। बाहर की तरफ क्या कुछ तस्वीरें हैं वो भी एक बार देखते हैं। तो अभी सड़कों पर अगर मैं दिखाऊं आपको तो सड़कों पर फ़िलहाल सन्नाटा है। जो तमाम लोग हैं यहाँ पर वो ऐसे बंकर्स के अंदर आकर छुप गए हैं और बच रहे हैं। कैमरामैन विनायक के साथ विशेष तिवारी, जी मीडिया, तेल अवीव। জি24 ঘন্টায় এক্সক্লুসিভ যে ছবি আপনাদের দেখালেন আমাদের প্রতিনিধি ব্রজেশ তিওয়ারি, তার সঙ্গে আমরা যেটা দেখলাম এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কতটা জ্বলছে গোটা এলাকা। এই দু দেশের যুদ্ধে এবার আমেরিকা সরাসরি যোগদান করেছে। এই মুহূর্তের আপডেট এবং প্রত্যেক মুহূর্তের আপডেট জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুজন, অর্কদীপ্ত মুখোপাধ্যায় এবং রয়েছেন বিক্রম দাস। সরাসরি কথা বলবো অর্কদীপ্তর সঙ্গে। অর্কদীপ্ত, যে কথা আমরা বারবার বলছিলাম যে এই যে আমেরিকার যোগদান, এই আমেরিকার যোগদানের পর কিন্তু পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে, এবং অনেকগুলো পয়েন্ট তুমি বলছিলে। সেই জায়গায় হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় ইরান, সারা বিশ্বের প্রভাব পড়বে, সে কথা তুমি যেমন বলছিলে। পাশাপাশি একটা প্রশ্ন উঠে আসছে যে 2 সপ্তাহ সময় চাওয়ার পর কোন স্ট্র্যাটেজিতে আমেরিকা হামলা করলো ইরানের ওপর?
মধুমতি দেখো, এটাই খুব সিগনিফিকেন্ট একটা পয়েন্ট। 2 সপ্তাহ সময় চাওয়ার পর ঠিক কোন স্ট্র্যাটেজিতে এত দ্রুত হামলা করলো। 2 সপ্তাহ মার্কিন প্রেসিডেন্ট 2 সপ্তাহ সময় চেয়েছিলেন চিন্তাভাবনা করার জন্য। তিনি দেখা গেল আদতে তিনি চিন্তাভাবনা করে সরাসরি অ্যাটাক করে দিলেন। কোথায় অ্যাটাক করলেন? 3টে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, তাদের নিউক্লিয়ার সাইট, 3টে নিউক্লিয়ার সাইট তারপর ধ্বংস করে দিয়েছে আমেরিকা ইরানে। দেখো এইখানে দাঁড়িয়ে যেটা বিষয় আছে যে হরমুজ প্রণালীর কথা তুমি বলছো, সেই হরমুজ প্রণালী তারা বন্ধ করে দেবেন কিনা। দেখো একটা কথা আমেরিকা কিন্তু অত্যন্ত অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের লোকেশন সম্পর্কে তারা ওয়াকিবহাল, কোথায় লুকিয়ে আছেন, কোন বাংকারে আছেন ওয়াকিবহাল। তিনি যে টার্গেট সেটাও কিন্তু আমেরিকা জানিয়ে রেখেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ট্রাম্প বলেছেন এই মুহূর্তে, যেটা আমরা জানতে পারছি যে ইরানের সমস্ত জায়গায় আমেরিকার নিশানায় রয়েছে। অত্যন্ত বড় ব্রেকিং এটা বলা যেতে পারে মধুবন্তী, যে ইরানের সমস্ত জায়গায় আমেরিকার নিশানায় রয়েছে। এই বক্তব্য দিয়েছেন ট্রাম্প, যেখানে একদিকে দাঁড়িয়ে ইরান বলছে যে তারা কিন্তু এবার রিটালিয়েট করবে, তাদের আর কোনো হাত পা বাঁধা নেই, তারা কিন্তু আর ভাববে না এবার রিটালিয়েট করার আগে এবং সরাসরি রিটালিয়েট করবে। এবং তার জন্য তারা অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক স্তরে ডেফিনেটলি আলোচনা শুরু করেছে, যে বন্ধু দেশগুলো রয়েছে ইরানের, রাশিয়া, চীন বা তাদের একদম বর্ডার শেয়ার করা যে কান্ট্রিগুলো রয়েছে, ইয়েমেন রয়েছে, লেবানন রয়েছে, তাদের সাথেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে। হিজবুল্লাহ বা হাউথিস তারা কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে। ইয়েমেন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা যুদ্ধে এবার নামতে চলেছে আমেরিকার বিরুদ্ধে। 17টা সামরিক ঘাঁটি সেটাও ধ্বংস করার পরিকল্পনা রয়েছে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে তো সেইটা কথা বলছে। এবং একই সঙ্গে দেখো যে কথাটা জানা যাচ্ছে যে 3টে সাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আরেকটা খবর পাচ্ছি মধুবন্তী, যে 3টে সাইটে আমেরিকা অ্যাটাক করেছে, সেখান থেকে কোনো রেডিয়েশন হচ্ছে না এখনো পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে। ফলে সেটাও একটা কিন্তু কিছুটা হলেও স্বস্তির। তবে রেডিয়েশন এখনো পর্যন্ত হচ্ছে না, তবে সময় বলবে যখন তো রেডিয়েশন হচ্ছে কিনা। তো সব মিলিয়ে ইরান কিন্তু এই মুহূর্তে খুব ভালনারেবল। তাদের কি পরবর্তী স্ট্র্যাটেজি হতে পারে? একটু বিক্রমের কাছে যাব। বিক্রম, ইরানের পরবর্তী স্ট্র্যাটেজি কি হতে পারে? কারণ এই মুহূর্তে যেভাবে আমেরিকা অ্যাটাক করেছে এবং যেখানে বলছে ইরানের সমস্ত জায়গা তাদের নিশানায় রয়েছে, সেখানে দাঁড়িয়ে ইরান কি করতে পারে? বিক্রম। হামলার পর যেটা আমরা জানতে পাচ্ছি যে কার্যত আমেরিকার উদ্দেশ্যে হুঙ্কার দিচ্ছে ইরান, এবং ইরানের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন নাগরিক তারা কিন্তু প্রত্যেকে কিন্তু টার্গেট, এবং শুধুমাত্র মার্কিন নাগরিকরাই টার্গেট নয়, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মার্কিন সেনা ঘাঁটি তাও কিন্তু টার্গেট হয়ে গেছে। এবং ইরানের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা বড় সড়ো প্রত্যাঘাত আনতে চলেছেন। কারণ ইরানের তরফ থেকে আগেও বলা হয়েছিল যে এই ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ হচ্ছে সেখানে যদি অন্য কোনো দেশ ইনভলভ হয় বা যেই ইনভলভ হোক, সেখানে কিন্তু ইরানের তরফ থেকে বড় সড়ো প্রত্যাঘাত আনা হবে, বিশেষ করে আমেরিকার উদ্দেশ্যে সে কথা বলা হয়েছিল। এবং অবশেষে আজকে যেটা দেখা গেল যে সরাসরি ডাইরেক্টলি ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়লো, যেখানে আমেরিকার তরফ থেকে কার্যত 3টি পয়েন্টে বম্বার্ডমেন্ট করা হয়েছে, এরিয়াল বম্বার্ডমেন্ট করা হয়েছে। এবং তারপরেই কিন্তু ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে তারাও পাল্টা প্রত্যাঘাত করবে এবং ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে এই প্রত্যাঘাত করা হবে। কিন্তু কিভাবে সেই প্রত্যাঘাত নেমে আসবে সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয়। এর পাশাপাশি যেটা জানিয়ে রাখবো যে মূলত তেল আবিবে বড় সড়ো হামলা করা হবে, এমনটা কিন্তু ইরানের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবং সমস্ত মার্কিন সেনাঘাটির পাশ থেকে প্রত্যেককে সরে যাওয়ার কথা বলা হচ্ছে ইরানের তরফ থেকে। অর্থাৎ ইরান যে একটা বড় সড়ো করি, আমরা যেটা জানতে পারছি যে ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমের মধ্যে কিন্তু এই মুহূর্তে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। এটা নিয়ে একটু জানতে চাই, মানে অ্যাটাক কি হতে পারে? সাইরেনের শব্দ শোনা যাচ্ছে এই দুটো শহরে, জেরুজালেম আর তেল আবিবে। একেবারে ক্রমাগত এয়ার সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। তার কারণ ইতিমধ্যেই প্রত্যাঘাত যে আসতে চলেছে তা কিন্তু আগে থেকেই অনুমান করে সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তার কারণ আগে থেকেই এটা পূর্ব ঘোষিত ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা তুমি কিছুক্ষণ আগেও বলছিলে যে আমেরিকা 14 দিনের সময়সীমা দিয়েছিল, কিন্তু তার আগেই দেখা গেল কোনো কথাবার্তা নয়, কোনো আলোচনা নয়, কোনো কূটনৈতিক স্তরে আলোচনা নয়, একেবারে সরাসরি আঘাত, হামলা। এবং তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইরানের তরফ থেকে এই মুহূর্তে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে তেল আবিবে তারা কিন্তু বড় সড়ো হামলা করতে চলেছে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ইরানের তরফ থেকে। পাশাপাশি সমস্ত মার্কিন সেনাঘাঁটির কাছ থেকে সমস্ত লোকজনকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে ইরানের তরফ থেকে। অর্থাৎ লক্ষ্য মার্কিন নাগরিক, মার্কিন সেনাঘাঁটি এবং ইসরায়েল, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে একদিকে যখন এই যে ইরানের বিদেশমন্ত্রী
তিনি বলছেন যে এই যে আমেরিকা অ্যাটাক করেছে তার কনসিকুয়েন্সেস এভারলাস্টিং হতে পারে, সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। ইরানের বিদেশমন্ত্রীর তরফ থেকে এই বক্তব্য এসে বিক্রম যে আমেরিকার এই হানাকে, এই হামলাকে তিনি নিন্দে করেছেন এবং বলেছেন এই অ্যাটাকের ফলে তার প্রভাব কিন্তু সুদূর প্রসারী হবে। এটা কি একটা থ্রেট? অবশ্যই থ্রেট, এবং তার সঙ্গে সঙ্গে যেটা এই মুহূর্তে সবথেকে বড় সম্ভাবনা তা হলো অন্যান্য রাষ্ট্র, অন্যান্য দেশগুলির এই যুদ্ধতে জড়িয়ে পড়ার। প্রাথমিকভাবে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল আমরা জানি, এবং পরবর্তী ক্ষেত্রে গতকালই আমরা দেখেছিলাম যে ইসরায়েলের তরফ থেকে সরাসরি লেবাননে তারা হামলা চালিয়ে হিজবুল্লাহ তারা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। লেবাননও কিন্তু সেই অর্থে যুক্ত হয়ে গেল বলা যায়। পাশাপাশি কিন্তু টার্কি, তারা কিন্তু আগেই তুরস্কের তরফ থেকে বলা হয়েছে যে তারা ইরানকে সাপোর্ট দিচ্ছে, এবং একাধিক দেশ যারা মধ্যপ্রাচ্যের রয়েছে তারা কিন্তু ইরানকে সাপোর্ট করছে। অপরদিকে একাধিক দেশ, সেক্ষেত্রে যারা একেবারে সুপার পাওয়ার বলা যায়, তারা কোন দিকে থাকে, তাদের কি ভূমিকা হয়, তারা কি ইরানের দিকে থাকে নাকি তারা নিউট্রাল থাকে, সেটাই দেখার সবথেকে বড় যেটা বিষয়টা উঠে আসছে তা হলো চায়না এবং রাশিয়া তারা কি করে। চায়না কি কোনো রকমভাবে এই যুদ্ধে ইনভলভ হয়ে যাবে, ডাইরেক্টলি ইনভলভ হবে যেরকম আমেরিকা ইনভলভ হলো। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বকে ভাবাচ্ছে। আপাততভাবে যখন তুমি আনছো বিক্রম, চায়নার প্রসঙ্গই যখন তুমি আনছো বিক্রম, সেখানে দাঁড়িয়ে একটা কথা বলা যায় যে এই মুহূর্তে আরও একটা বড় খবর, সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট কিন্তু সরাসরি বলে দিয়েছেন যদি কোনো রকম রিটালিয়েশন ইরানের তরফ থেকে হয়, বিন্দুমাত্র রিটালিয়েশন যদি ইরানের তরফ থেকে হয়, তাহলে কিন্তু চূড়ান্ত যুদ্ধে বা ফুল ফ্লেজেড ওয়ার যাকে বলে, সেই চূড়ান্ত যুদ্ধে নামবে কিন্তু আমেরিকা, এবং সেটা কিন্তু ইরানের জন্য ভালো হবে না। একদম মার্কিন প্রেসিডেন্ট সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো রকম রিটালিয়েশন যদি ইরানের তরফ থেকে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা চূড়ান্ত যুদ্ধে নামবে, এবং একই সঙ্গে ইরানের প্রত্যেকটা জায়গা যে তাদের নিশানায় রয়েছে সেই কথাও তিনি জানিয়েছেন। এইখানে দাঁড়িয়ে বিক্রম যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট হতে চলেছে, এই যে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে পুতিন কি করবেন বা চায়না কি করবে, সে তারাও কি দেখো একটা ফ্রেশ যুদ্ধের মধ্যে কিন্তু আবার ঢুকে পড়েছিল রাশিয়া, ইউক্রেনে তারা অ্যাটাক করেছে, ফ্রেশ অ্যাটাক করেছিল, তো মোটামুটি একটা যুদ্ধের মধ্যেই তারা ছিল বা আছে। সেখানে দাঁড়িয়ে কি রাশিয়া বা চায়না এই থ্রেটের পর তারাও কি আরো বেশি ইনভলভড হবে এই যুদ্ধের ক্ষেত্রে? দেখো, সেই সম্ভাবনা তো রয়ে যাচ্ছে, কারণ যখনই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল তারপর থেকে কিন্তু দুটো ফ্রন্ট তৈরি হয়ে যাচ্ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে যখন এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হলো, এবং আজকে যেটা দেখা গেল যে সরাসরি সেখানে আমেরিকা যুক্ত হয়ে গেল, এর পরবর্তী ক্ষেত্রে এই ফ্রন্টগুলি সেখানে কোন কোন দেশ কিভাবে আসে, তাদের কি ভূমিকা হয়, সেটাই কিন্তু আপাততভাবে ভাবাচ্ছে বিভিন্ন বিশ্ব নেতাদেরকে। এবং সেখানে এই সুপার পাওয়ার, যে সুপার পাওয়ারের কথা তুমি বলছো, রাশিয়া বা চায়না, তারা কি করে সেটাও কিন্তু আপাততভাবে দেখার বিষয় রয়েছে। তাদের কি পদক্ষেপ থাকে, তাদের কি অবস্থান থাকে, ইতিমধ্যে কিছুটা আমরা বুঝতে পেরেছি, এবং এর পরবর্তী স্টেপগুলো তাদের কি হবে সেদিকে অবশ্যই নজর থাকছে। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ দেব। আমি যে কথা বারবার বলছি, আমি সেই প্রশ্ন নিয়ে যাব। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি রয়েছেন অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, 2 সপ্তাহের অপেক্ষা নয়, একেবারে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়িয়ে গেল আমেরিকা। ট্রাম্প তো বলেছিলেন 2 সপ্তাহ পর যে এই যুদ্ধে জড়াবেন কি জড়াবেন না সেই নিয়ে সিদ্ধান্ত নেবেন, তাহলে এত তাড়াতাড়ি কেন? আজকে সকালবেলা ইরানের 3টে জায়গায় অগ্নি আর ধোঁয়া 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 হল। নানতেজ, ফারদা, ইস্পান, এই 3টে নিউক্লিয়ারেতে মাদার অফ অল বাম ওখানে পড়েছে, আর ওখানে সব জায়গায় ধোঁয়া 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 হয়ে গেল। এই 34 বছর ধরে ইরান যেটা নিউক্লিয়ার ব্ল্যাকমেল করছিল, পুরো খাড়ি দেশকে নয় পুরো বিশ্বকে, এই সন্ত্রাসবাদের যেটা চক্র চালিয়েছিল, ওটা আজকে ওর উপরে একটা শক্ত প্রহার হয়েছে। আর ওখান থেকে ওই যে ধোঁয়াটা যখন শেষ হবে, তখন একটা নতুন স্লোগান আছে, আগে ইরান ফির পাকিস্তান। এই যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ইরানের, শুধু ইরানের জন্য ছিল না, ওদের নেশনের কি ছিল, ওরা বলতে জানেন, ওরা বলছে ডাই আমেরিকা, ডাই ইসরায়েল। এটা একটা দেশের কি করে হতে পারে? আমরা বলি বিকাশ, ওরা বলছে বিনাশ। ওরা বলছে ডাই আমেরিকা, ডাই ইসরায়েল। এটা হতে পারে না কোনো দেশের একটা স্লোগান। এটা নিয়ে ওরা যে মগজ ধোলাই করলো আজকে সকালবেলা, দুনিয়ার বিশ্বের একটা ডেমোক্রেটিক কান্ট্রি যখন 3টে মাদার অফ অল বম যখন মেরেছে, তখন একটা নতুন সকাল এসছে। আমরা হ্যাপি, আমরা খুব খুশি। এইটাই হওয়া উচিত ছিল। ব্যবহার করা হয়েছে এই B2 বম্বার জেট কতটা শক্তিশালী জানবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নেব। মিস্টার শ্রীবাস্তব আমাদের সঙ্গে থাকবেন।
মধ্যপ্রাচ্যের মহারণে এবার সরাসরি যুক্ত হয়েছে আমেরিকা, আর এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। ব্রিগেডিয়ার সান্যাল, আমেরিকা 2 সপ্তাহ সময় চাওয়ার পর এই পদক্ষেপ নিল, কিভাবে দেখছেন গোটা বিষয়টা, কোন দিকে যাচ্ছে তাহলে? মানে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। একটা না ফিলসফি আছে, যেটা একটা কাগজ লিখেছিলেন একজন ইসলামিক এক্সপার্ট, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। মানে দুই ধরনের লোকেদের মধ্যে একটা ঝগড়া কিংবা অপোজিশন। একদিকে হচ্ছে মুসলমানরা, আরেকদিকে হচ্ছে জিউস আর ক্রিশ্চিয়ানসরা। জিউস আর ক্রিশ্চিয়ানস একসাথে হয়েছে মুসলমানদের উপরে একটু আঘাত করার জন্য। তো এটা অনেক দিন চলেছে। আর তারপরে যেহেতু মিডল ইস্টে বেশিরভাগ বড় বড় দেশ, তারা তাদের যে রাজত্ব আছে তারা প্রো ইউএসএতে, তো লোকেদের যে একটা যে অ্যাংরি আছে, মানে ঝগড়া আছে আগেনস্ট আমেরিকা আর ইউরোপের বিরুদ্ধে, কিছুটা ওরা কন্ট্রোল করেছে। যাই হোক, এখন ইসরায়েলের সাথে ইসরায়েল অলরেডি আগে বলে দিয়েছিল যে ওরা ইরানের উপরে হামলা করবে, আর করেছে। ইউএসএ একটু সময় চেয়েছিল, এখন ইউএসএও অ্যাটাক করেছে। এখন আমাদের দেখতে হবে এর আলটিমেট অবস্থাটা কি হবে। ইউএসএ ব্যবহার করেছে GBU-57। একদমই সেই দিকে আমাদের নজর থাকছে ব্রিগেডিয়ার সান্যাল। আপাতত ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।